হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো অ্যাডভোকেট সংঘ তো অনেকদিন পরই আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম এবং আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত জানাই যে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সাপোর্টের জন্য। এত পরিমাণে মেসেজ পেয়েছি আমি, এত পরিমাণে ইমেল পেয়েছি, বিশেষ করে এই চ্যানেল থেকে আমি সত্যিকারে আপ্লুত। আজকের থেকে আবার চালু হয়ে গেল অ্যাডভোকেট সংঘ এবং প্রত্যেক দিনই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আসবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা শেয়ার করব এবং আমরা এক একটা আলোচনা ধরবো, সমস্যাটাকে সম্মুখীন কী করে করতে হয়, কী করে সলিউশন করা যায় তার চেষ্টাও আমরা করব। আজকের আমরা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমি অনেক কমেন্টও পেয়েছি এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক জমি রয়েছে, সেই জমি কিন্তু আজকের যে টপিক সেই টপিকের মধ্যে রয়েছে। আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর প্রপার্টি, অর্থাৎ রিফিউজি রিহ্যাবিলিটেশনস যে রয়েছে অ্যাক্ট রয়েছে, সেই অধীনস্থ যারা বিশেষ করে উদ্বাস্তু জমি পেয়ে থাকে, সেই উদ্বাস্তু জমি সম্বন্ধে আমরা আজকে একটা কনসেপ্ট ক্লিয়ার করব। প্রচুর জমি আছে যারা কিন্তু উদ্বাস্তু জমি রয়েছে বা যারা কিনেছে বা যারা উদ্বাস্তু জমি পেয়েছে এবং অনেক দুপাতার দলিল নিয়ে যারা বর্তমানে বসবাস করছে, তাদের মধ্যে প্রচুর কোশ্চেন থাকে, অথবা যারা কিনতে চলেছে আজকে দুপাতার দলিলের এই যে জমি আর জমি, সেই নিয়েও তাদের অনেক প্রশ্ন থাকে। কারণ এই জমির কতগুলো ফ্যাক্ট আছে, এই জমির কিছু জিনিস আছে যেগুলো আপনারা অনলাইনে অন্যান্য জমির মতন সার্চিং করে পাবেন না। তাহলে কীভাবে পাওয়া যায়, আজকের যেগুলো আলোচনা করব। আজকের আমরা এক নম্বর আলোচনা করব যে উদ্বাস্তু জমি এটা কী, এবং তার সাথে আলোচনা করব যে দুপাতার পাট্টা দলিল যেটা হয়ে থাকে, অর্থাৎ দুপাতার যে আর ডিড হয়ে থাকে সেটা কি, কিভাবে বুঝবেন, এবং তার সাথে আলোচনা করব মিউটেশন, বিএলআর মিউটেশন বা পঞ্চায়েত বা কেএমসি বা মিউনিসিপ্যালিটি মিউটেশন আর জমির কি আদৌ হয় কি হয় না। তার সাথে আমরা জানবো যে ক্রয় এবং বিক্রয়, অর্থাৎ আর প্রপার্টি আপনি কিনতে যাবেন তারা কী কী আপনাকে দেখতে হবে, বিক্রি করতে গেলেও আপনাকে কী কী দেখতে হবে, কী কী রুলস রেগুলেশন রয়েছে, এবং সমস্তটাই আমরা কমন জিনিসগুলো আলোচনা করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। তার সাথে আরেকটা হচ্ছে আর প্রপার্টির দলিল সার্চিং, এটা কি সম্ভব কি সম্ভব না, সম্ভব হলেও কীভাবে সম্ভব, এবং তার সাথে অ্যালটমেন্ট লেটার আর ডিডের মধ্যে পার্থক্য কী সেটাও জানবো। আর তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট, এখনকার যেটা বড় একটা সমস্যা দেখা যাচ্ছে, এখনকার বেশি প্রশ্ন আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে আর প্রপার্টি। ধরুন আপনি দুকালা জমি পেয়েছেন, আর প্রপার্টি সরকারি জমি পেয়েছেন, তো সেই প্রপার্টিতে আপনি ফ্ল্যাট করতে পারবেন কি পারবেন না। অনেকেই আছে তারা ফ্ল্যাটে দিয়ে দেয় বা অ্যাপার্টমেন্টে দিয়ে দেয়, প্রোমোটারকে দিতে পারবেন কি পারবেন না। প্রোমোটার নিলেও সেটা দিয়ে প্রোমোটার ব্যাংক লোন পাবে কি পাবে না, কারণ আজকালকার বেশিরভাগই প্রোমোটার আপ টু 99% প্রোমোটারই কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে কিন্তু তারা প্রোমোটিং করে বা ফ্ল্যাট তৈরি করে। তাহলে এই প্রপার্টি যদি কেউ প্রোমোটিংয়ের জন্যও নেয়, সে কি লোন পাবে? আচ্ছা, ধরুন সে তৈরি করে দিল, তার পরবর্তী কেউ যদি কিনতে চায়, সবাই এখন হোম লোন নিয়ে থাকে ফ্ল্যাট কেনার জন্য, বেশিরভাগ সবাই ক্যাশ টাকা দিয়ে খুব কমজন কেনে, তো তাহলে সে কি হোম লোন পাবে যদি কেউ কেনে? সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনেক বড় হবে ভিডিওটা আমি জানি, বাট আমি যতটা পারছি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। পরবর্তী অন্য টপিক নিয়েও আসবো, বাট সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দিন, খুব তাড়াতাড়ি লাইভ আনবো। এবং আমি আরেকটা কোশ্চেনও পেয়েছি যে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে অনেকেই, তো তার জন্য আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, কনসালটেশন লিঙ্ক, সেখান থেকে আপনারা কনসাল্ট করতে পারবেন আমার সাথে এবং আপনারা কথা বলতে পারবেন আমার সাথে। তার আগে আমরা একটু চলুন জেনে নিচ্ছি আর প্রপার্টি মানে হচ্ছে উদ্বাস্তু জমি। আমরা নিশ্চয়ই জানি যে পার্টিশনের সময় যে উদ্বাস্তু হয়েছিল এবং সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই চলে এসেছিলো, বিশেষ করে বাংলাদেশ থেকে। তো সেই সময় যে সরকার সেই সমস্ত উদ্বাস্তু থাকার জন্য কিন্তু জমি দেওয়া হয়েছিল। সেই সময় কি দেওয়া হয়েছিল এবং এটা আমরা অনেকেই জানি, অর্থাৎ যারা ধরতে গেলে উদ্বাস্তু হিসাবে ছিল কিন্তু বর্তমানে তারা আর উদ্বাস্তু নেই, তাদের সমস্ত ডকুমেন্টেশন এখানে হয়ে গেছে, তারা এখানে জমিও পেয়েছে। এবং সেই সময় কিন্তু অনেককে 2 কাঠা জমি দিয়েছে, অনেককে 4 কাঠা জমিও দিয়েছে। যাদের ধরুন 2-3টে ফাইল রয়েছে তাদের কিন্তু 4 কাঠা করে জমি দিয়েছে, যারা ধরুন একজন রয়েছে তাদের 2 কাঠা জমি দিয়েছে। তো এরকম রেসপেক্টে আজকের দিনে যদি আপনি সেই 2 কাঠা কিনতে যাবেন, আপনার যা কস্ট পড়বে, যা দাম পড়বে, সেটা বিশাল পরিমাণে দাম পড়বে। তার ফলে সেই সময় এই যে উদ্বাস্তু থাকার জন্য সরকারের যে নীতিটা এসেছিলো, এটা খুব ভালো জিনিস, কারণ এতে আলটিমেটলি কিন্তু তারা বাড়ির ছাদ পেয়েছে, একটা বাড়ি, কারণ একটা জমি পাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, তো সেটা পেয়েছে, সেটা অন্য টপিক, সেখানে আমি যাবো না। তো উদ্বাস্তু জমি মানে হচ্ছে সেটাই, অর্থাৎ যারা উদ্বাস্তু ছিল তাদেরকে জমি দেওয়া হয়েছিল। এখানে অনেক কটা লিগাল পয়েন্ট আছে, সেগুলো আমরা আলোচনা করব। সেই সময় কি দেওয়া হয়েছিল, সেই সময় দেওয়া হয়েছিল একটা অ্যালটমেন্ট লেটার আর একটা উদ্বাস্তুর আই কার্ড দেওয়া হয়েছিল।
অ্যালটমেন্ট লেটারটা কি? অ্যালটমেন্ট লেটার মানে হচ্ছে বলা হয়েছিল যে তোমাকে আমি এই জমিটা জাস্ট একটা এক পাতার লেটার, এবং এটাও মোটামুটি সমস্ত উদ্বাস্তু জমি যারা রয়েছে তাদের সবার কাছে আছে, সেখানে দেওয়া হয়েছিল যে তোমাকে আমি একটা এক পাতার এরকম একটা লেটার ছিল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে বলা ছিল যে এই জমিটাতে আমি তোমাকে থাকতে দিলাম, অর্থাৎ বর্তমানে তোমাকে আমি অ্যালট করলাম থাকার জন্য, এবং সেখানে পরিষ্কার লেখা ছিল এই জমি কিন্তু তুমি কাউকে বিক্রি বাখরা করতে পারবে না। এখানে একটা কোয়েশ্চেন আছে যেটা নিয়ে পরবর্তী টপিকে আসবো বা অন্য আরেকটা দিন ভিডিওতে আসবো, বাট আজকে ছোটো করে বলছি। সেটা হচ্ছে অনেকে আবার কি করেছে, যখন ধরুন আজকের ওই পার্টিশনের সময় যখন প্রবলেম হয়েছিল সেই সময় যারা চলে এসেছিলো এই অ্যালটমেন্ট লেটার পেয়ে, যারা হচ্ছে ধরুন আজকে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ছিল এখানে, তো তারা আবার প্রবলেম সলিউশন হয়ে যাওয়ার পর এই অ্যালটমেন্ট লেটার দিয়েই অন্য কাউকে বিক্রি করে তারা আবার কিন্তু বাংলাদেশ চলে গেছে। এরকম অনেক ক্যান্ডিডেটও আমরা পাই। অর্থাৎ যে আজকে বর্তমানে ধরুন সেই জমিটাতে মালিক হিসেবে রয়েছে, সে কিন্তু লিগালি সেই জমিটার মালিক নয়, কারণ সে অ্যালটমেন্ট পেয়েছিল শুধুমাত্র থাকার জন্য, বিক্রি করার জন্য না। এই সংক্রান্ত যে সমস্ত তো আমাদের যারা কেস রয়েছে বা এই সংক্রান্ত যারা ভিউয়ার রয়েছে, তোমরা কমেন্ট করো, তোমাদের এটা নিয়ে আমি ডিটেলসে পরবর্তী আলোচনা করব। বাট অ্যালটমেন্ট লেটার দিয়ে যদি কেউ জমি বিক্রি করতে যায়, তোমরা কিন্তু কিনবে না। তার ফলে প্রথম যে জিনিসটা জানলাম আমরা, জমি কেনার সময় যদি আমরা দেখি যে আমাদের কাছে বা কোনো প্রমোটার যারা রয়েছে তারা যখন ধরুন কোনো ফ্ল্যাট করবে বলে, যারা যদি আজকে দেখছে যে শুধুমাত্র তার কাছে অ্যালটমেন্ট লেটার আছে, আপনারা কিন্তু জমিটা নেবেন না। আপনারা তাকে কি বলবেন? তাকে বলবেন দু পাতার যে পাট্টা দলিল, সেই দলিলটা নিয়ে আসুন। দলিলটা কি আবার? এই অ্যালটমেন্ট লেটার এলো, অ্যালটমেন্ট লেটার আসার পর কয়েকটা বছর, দশক পরিশ্রম মতন, তো তার পরবর্তী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে এদেরকে আমরা পাট্টা দিয়ে দেবো। পাট্টা দিয়ে দেওয়া মানে হচ্ছে দু পাতার দলিল, মানে এরকম একটা দলিল যে দলিলটাতে এরকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানে একটা নাম লেখা হয় শুধু, ঠিক আছে, আর তার সাথে তোমার এখানে অনেক কিছু জিনিস লেখা থাকে। সেকেন্ড পেজ মানে দলিলটার পিছন পেজটা, আমার কাছে অনেক দলিলও আছে, আমি তোমাদের পরে দেখিয়েও দেবো। সেকেন্ড পেজটাতে মানে ঠিক পিছন পেজটাতে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা থাকে। সেটা কি লেখা থাকে বলো তো? দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার এরকম বলে লেখা থাকে, এবং সেটা সিএস লেখা থাকে, সিএস দাগ নাম্বার, সিএস এত বা আরএস দাগ নাম্বার এত। এবার ব্যাপার হচ্ছে এই দাগ নাম্বারটা যেটা লেখা থাকে, আর আচ্ছা আগে বলে দিই দুপাতার দলিল, তারপর 3 নম্বর মানে ফার্স্ট পেজটা হয়ে গেল সামনে পিছন, এবার এদিকে যে পেজটা সেকেন্ড পেজটা যেটা থাকে সেখানেও তোমার অনেক কিছু লেখা থাকে, আবার পিছন পেজেও অনেক কিছু তোমার লেখা থাকে, অর্থাৎ কাকে আমি দিলাম। প্রথমত এই যে দুপাতার দলিল, এটা কিন্তু স্ট্যাম্প ডিউটিতে রেজিস্ট্রি করতে লাগে না, কারণ এটা গভর্নর দেয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নর দেয়, তার ফলে স্ট্যাম্প কিন্তু মুকুব হয়ে যায়। অর্থাৎ এই দুপাতার দলিলটা কিন্তু তোমার কোনো খরচা লাগে না, এই দুপাতার দলিল যারা দেয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন দেয়। তো এক্ষেত্রে এবং এই দুপাতার দলিলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এবং সবথেকে প্রবলেমেটিকও যেটা হচ্ছে, যেহেতু এটা স্ট্যাম্প ডিউটির অধীনস্থ আসে না, তো তার ফলে এই দলিল কিন্তু তুমি নর্মালভাবে সার্চ করলে পাবে না। অর্থাৎ তোমরা যারা আজকে ডাব্লিউবি রেজিস্ট্রেশনে গিয়ে সার্চিং করে দেখছো যে জমিটা কে কে কিনেছে বা জমিটার কি সিচুয়েশন রয়েছে, এই দলিল তুমি কোনো দিন সেখানে পাবে না। তোমাকে তার জন্য কিন্তু সার্চিং মানে যেটা আরআর ডিপার্টমেন্ট রয়েছে, যেমন আমাদের আলিপুরে রয়েছে আরআর ডিপার্টমেন্ট, সেরকম তোমাকে ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু সার্চিং করে দেখতে হবে, এবং সেই খাতা সার্চিং করে দেখতে হবে যে ওই মানে বিশেষ করে আরআর দলিলগুলো যেখানে রেজিস্টার রয়েছে সেই খাতা, অর্থাৎ যে ধরতে গেলে যেখানে লেখা হয় দলিলগুলো সেখানে এটা রয়েছে কিনা। তার ফলে নর্মাল সার্চিংয়ে কিন্তু এই দলিল আসে না। তা যারা যারা জমি কিনতে যাচ্ছ তারা যখন দলিলটা পাবে, দলিলটা পাওয়ার পর তোমরা সবথেকে বড় আরআর ডিপার্টমেন্ট অথবা কনসার্ন যে রেজিস্ট্রি অফিস যেটা লেখা আছে এখানে দেখবে আলিপুর লেখা থাকতে পারে বা যেখানে যেখানে লেখা আছে সেখানে গিয়ে তোমাকে পার্টিকুলারভাবে সার্চিং করতে হবে। নর্মাল বাড়িতে বসে সার্চিং বা কাউকে দিলে কিন্তু হবে না। আচ্ছা, এবার হচ্ছে এটা দুপাতার দলিল। এই দুপাতার দলিলে একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। এই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, ধরো এটা সিএস ছিল বা আরএস দাগ নাম্বার, খতিয়ান নাম্বার যেটা তোমরা দেখতে পাবে এখানে, এটা যদি তুমি বর্তমানে আজকের দিনে বিএলআরও আমাদের যে ধরো যেখানে গিয়ে আমরা খতিয়ান নাম্বার বর্তমানে দেখি যে আরএস টু এলআর কত হয়েছে, এটাও তো এখন দেখা যায়, তুমি কিন্তু পাবে না। মানে হচ্ছে তুমি দেখবে অনেক জায়গায় পেতে পারো, বাট বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না। দেখবে এরা যেটা দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার বলছে সেটা বর্তমানে বিএলআরওতে রাস্তা দেখাচ্ছে, কারণ এগুলো আরআর প্রপার্টিতে হয়, এগুলোতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এগুলো অনেক জায়গাতে হয়ে থাকে। তো কারণ এর একটা বড় কারণ হচ্ছে আরআর প্রপার্টির, যেটা আমাদের পরের কোয়েশ্চেন রয়েছে, ক্রয় বিক্রয় আমি আসছি, বাট পরের কোয়েশ্চেন রয়েছে মিউটেশন। এই মিউটেশন বিএলআর মিউটেশন আরআর প্রপার্টির হয় না, অর্থাৎ আরআর প্রপার্টি কিন্তু তুমি গিয়ে মিউটেশন এখন অবধি চালু হয়নি, তো পরবর্তী যখন চালু হবে তখন তো জানা যাবে। আরআর প্রপার্টি বিএলআর মিউটেশন হয় না বলে এই দাগ খতিয়ান নাম্বার দিয়ে তুমি বিএলআরওতে সার্চিং করেও পাবে না। তাহলে এখানে একটা বড় কোশ্চেন, বিএলআরও না থাকলে লোন দেবে কি করে ব্যাংক? তো আমি আসছি সেটা।
তো তার জন্যই তোমরা কিন্তু এখানে থেকে যে সার্চিংটা করবে এই দাগ নাম্বার দিয়ে, সেটাকে 100% ভাবে নেবে না, আর অনেক কটা উপায় আছে বলছি। তবে আর প্রপার্টির যেটা হয় সেটা হচ্ছে আর প্রপার্টির পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে তাদের যে ট্যাক্স, যেটা বাড়ির ট্যাক্স যেটা, সেটা কিন্তু আর প্রপার্টি হয়ে থাকে। তার ফলে তোমরা দেখবে আর প্রপার্টিতে তোমরা যদি কোনোদিন কিনতে যাও, তো তোমরা দুটো জিনিস দেখবে। একটা জিনিস যেটা দেখবে হচ্ছে দুপাতার দলিল আছে তাদের, আর একটা জিনিস যেটা দেখবে সেটা হচ্ছে এই যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের ট্যাক্সের কাগজ থাকবেই থাকবে। এই দুটো জিনিস তোমরা পাবেই। ক্রয় বিক্রয়, তার ফলে আমরা বুঝে গেলাম বিএলআরও মিউটেশন কিন্তু আর প্রপার্টি হয় না, তার জন্যই কিন্তু বিএলআরওতে গিয়ে সবসময় নাম মেলে না, এটা নিয়ে কিন্তু কোনো চিন্তার কিছু নেই। আচ্ছা, এবার যেটা হচ্ছে ক্রয় বিক্রয় নিয়ে যদি আমরা আসি, তো ক্রয় বিক্রয়ের মধ্যে ফার্স্ট অফ অল দেখো আর প্রপার্টির নিয়মই হচ্ছে 10 বছর আগে জমি বিক্রি করা যায় না। অর্থাৎ তুমি যেদিন তোমাকে দলিলটা দিল, ধরো দলিল দিল তোমাকে 1998 সালে, অনেকেই দলিল পেয়েছে 98-তে, 2008-এর আগে সে কিন্তু জমিটা বিক্রি কেনাবেচা করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। 2008-এর পরবর্তীতে আফটার 10 ইয়ার্স, এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আফটার 10 ইয়ার্স তারপরেই কিন্তু আর প্রপার্টির জমি কেউ কাউকে বিক্রি করতে পারে বা অন্যান্য ডেভেলপমেন্টের জন্য কিছু করতে পারে। অর্থাৎ এই 10 ইয়ার্সটা কিন্তু খুব মানে এই যে 10 ইয়ার্সটা খুব ম্যান্ডেট জিনিস। অনেকে আছে এই 10 ইয়ার্সের মধ্যেই কাউকে বিক্রি করে দিয়েছে বা কিছু করে দিয়েছে, তার ফলে যাকে বিক্রি করেছে সে কিন্তু লিগালি এই জমিটার মালিক না, কারণ আফটার 10 ইয়ার্সের পরে তার বিক্রি করার ক্ষমতা আসছে, রাইট আসছে, তার ফলে বিক্রি করার রাইটস আসলো না, তার আগেই যদি কেউ বিক্রি করে দেয়, লাইক কোনটার মতন, অ্যালটমেন্ট লেটারের মতন, যে অ্যালটমেন্ট লেটার পেয়েছি, 10 বছর থাকলাম, 5 বছর থাকলাম, 5 বছর থাকার পর প্রবলেম মিটে গেছে বলে চলে গেলাম, বা অন্য জায়গায় বাড়ি করে নিয়ে চলে গেলাম, বা দুটো উদ্বাস্তু সার্টিফিকেট পেয়ে গেছি, বা মানে দুটো উদ্বাস্তু সার্টিফিকেট মানে দুটো আর প্রপার্টি পেয়েছি, অনেকেই আছে এরকম, একের বেশি অধিক ধরুন আর প্রপার্টি ভুল পেয়ে গেলাম আমি, কোনো না কোনোভাবে ধরুন হয়ে যাও, একটা বাবার তরফ থেকে পেলাম, একটা হাজব্যান্ডের তরফ থেকে পেলাম, হাজব্যান্ড এটা চলে গেলাম, বাবারটা বিক্রি করে দিলাম, বাট হবে না, যতক্ষণ না আপনি রাইট পাচ্ছেন তার আগে কিন্তু আপনি বিক্রি করতে পারেন না। আর প্রপার্টি কেনার আগে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখতে হবে 10 বছর হয়েছে কিনা, এটা কিন্তু তোমার দলিলের এই যে সেকেন্ড পেজটাতে তোমার কিন্তু থাকে, যেখানে দাগ নাম্বার লেখা আছে দেখবে তার ওপরে, আর না হলে লাস্ট পেজের ওপরে দেখবে লেখা রয়েছে 10 ইয়ার্সের একটা তোমাদের ম্যান্ডেট থাকে। এটা জিনিস প্রথম আমি দেখব। তার সাথে সেকেন্ড জিনিস দুপাতার দলিলটা। এবার একটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, বিশেষ করে যারা কিনছে তাদের ক্ষেত্রে বলছি আমি, এই দুপাতার দলিলে দেখতে হবে কার নাম আছে। অনেক সময় যেটা হয়, ধরুন 98 সালে যখন দলিলটা দেওয়া হয়েছিল, ধরুন সেই সময় বাবার নাম ছিল, তো বাবা তারপর মারা গেছে, এবং ধরুন দাদুর নাম ছিল, দাদু মারা গেছে, দাদুর ধরুন 2 ছেলে বা 2 মেয়ে রয়েছে, 4 জনের মালিক রয়েছে, তো দাদু মারা গেছে এবং দাদু কোনো ভাগাভাগি কিছু করেনি, কারণ দাদুর করার ক্ষমতাও ছিল না 10 বছর আগে, 10 বছর পরবর্তী আপনি যা ইচ্ছা করতে পারেন, তো দাদু ধরুন তাই জন্য কিছু করেনি, তো ফাইনালি জমিটা অ্যালটমেন্ট হয়ে রয়েছে দাদুর নামে, এবং সেখানে তার যে 2 ছেলে রয়েছে তারা বসবাস করছে, 2 মেয়ে রয়েছে তারাও বসবাস করছে, তো তার ফলে সেই জমিটার কিন্তু মালিক ওয়ারিশান সূত্রে কারা, ওই 4 জনই কিন্তু ওয়ারিশান সূত্রে মালিক রইল। তার ফলে সেক্ষেত্রে কিন্তু একজন বড় ভাই জমিটাকে কিন্তু বিক্রি করতে পারে না, এটা তোমরা জানো, এগুলো আমি আগের ভিডিওতেও বলেছি। তার ফলে জমিটা কার নামে আছে সেটা দেখতে হবে। যদি জমি ধরুন দেখছো যে এরকমও হয় যে দাদুর নামে ছিল টোটাল 4 কাঠা জমি, ঠিক আছে, 2 ভাইয়ের মধ্যে ওই যখন আর প্রপার্টি দলিল হলো, পরবর্তীতে আবার ক্যাম্প হয়, কারণ আর প্রপার্টি দলিল কী হয় বলো তো, একদম লোকাল ওয়াইজ ক্যাম্প হয়, মানে তোমাদের এলাকাতে ক্যাম্প হয়ে আর প্রপার্টি কিন্তু দলিলগুলো ফাইনালি স্ক্রুটিনাইজড করে হয়। এবং এই যে চার কাঠা জমি ছিল, পরবর্তী আরআরে অ্যাপ্লাই করার পরবর্তীতে অনেকেই আছে অ্যাপ্লাই করার পরবর্তীতে 2 ভাইয়ের নামে হয়ে গেছে, 2 কাঠা, ঠিক আছে, 2 কাঠা করে হয়ে গেছে, এবং 2 কাঠা করে দুজনেই দলিল পেয়েছে, তাহলে দুজনেই মালিক, তাহলে এই 2 কাঠা কিন্তু বিক্রি করতেই পারে এবং তোমরা কিনতেই পারো। তবে এই 2 কাঠা 4 কাঠা কেনার আগে বা বিক্রি করার আগে একটা জিনিস তোমরা ভালো করে দেখে নেবে, ডিমার্কেশনটা ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ দলিলে কিন্তু সেইভাবে ডিমার্কেশনটা থাকে না, দলিলে জাস্ট কী থাকে বলো তো, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে কী দাগ নাম্বার রয়েছে, তো এই 2 কাঠা এর সেটা কিন্তু দলিলে থাকলেও সেটা প্রমাণ করা খুব চাপ, কারণ এটা কিন্তু নর্মাল দলিলের মতন না। আরেকটা জিনিস বলি, এই যে দলিল, এদের যে ধরো সার্ভেয়ার বা তুমি যে মাপবে, জমি মাপবে, তুমি কিন্তু মানে ধরো কোনো জমি খুঁজে পাচ্ছ না যে এই জমির এত দাগ নাম্বার, এই জমির এই 2 কাঠাটা আমার, বা এই জমিটার আরএস প্রপার্টি এত ছিল, বর্তমান এলআর প্রপার্টিটা কত হলো সেটা খুঁজতে চাইছো তুমি, তাহলে তুমি কিন্তু নর্মাল সার্ভেয়ারকে মৌজা ম্যাপ দিয়ে করলে হবে না, তোমাকে আরআরের লোক ডাকতে হবে। আরআরের ম্যাপ আছে আলাদা, আরআরের যে ম্যাপ আছে সেই ম্যাপে কিন্তু প্রত্যেকটা জিনিস লেখা আছে যে কোন 2 কাঠা ওর,
কন্দুকাটা ওর। তার ফলে এই ডিমার্কেশনটা অনেকেই করে না। তো সেই ক্ষেত্রে তোমাদের দেখতে হবে দুজনের মধ্যে যদি পার্টিশন আছে কিনা, কোনো পার্টিশন না থাকলে আরআরের থেকে জানতে হবে যে আরএস ম্যাপে, আরআরের যে মৌজা ম্যাপ আছে সেই মৌজা ম্যাপে কন্দুকাটা এর, কন্দুকাটা ওর। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভ্যালিড করে, তার ফলে এগুলো একটু ভালো করে দেখে নেবে। যদি দুজনেই বিক্রি করে 4 কাঠা তাহলে তো ইজিলি কিনে নিলাম, কারণ দুটো দলিল রয়েছে। বা দুজনের মধ্যে যদি একজন বিক্রি করে আর একজন যদি রেখে দেয়, তুমি কি করে জানবে কোন দুকাটা তার? সে যদি তোমাকে বলে, এবার আরেকটা ব্যাপার অবভিয়াসলি আছে যে অনেক সময় আর থেকে ডাকা হয় না এবং আমরা নিয়ে নিই, কারণ সেই দলিলে স্পষ্টই লেখা থাকে আমি যা বলছি সব সত্যি বলছি, ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আমি টাকা ফেরত দিতে বাধ্য থাকবো। এগুলো দলিলের নর্মাল জিনিস, কমন জিনিস লেখা থাকে যে সুস্থ মনে আমি আমার নিজের জমিটাই আমি বিক্রি করছি। তো সেটা দিয়ে তুমি তো পরবর্তী ধরতেই পারো, বাট আমরা সেখানে যাবো না, আমরা তার আগে দেখে নেবো দলিলের নামটা কার রয়েছে। তো বিক্রি দাম মানে বুঝতে পারলে কী কী দেখবে, ওয়ারিশানটা দেখে নেবে, দলিলের নামটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবে, আর যে তোমার সিএস বা আরএস যেটা রয়েছে সেটা দিয়ে আলটিমেটলি মিলছে কি মিলছে না, যদিও না মেলে সেটা ডিমার্কেশনটা একটু ঠিকঠাক করে দেখে নেবে। মোটামুটি 2 পাতার দলিলটা খুব ইম্পর্টেন্ট আর প্রপার্টির জন্য, আর 10 বছর ও অবভিয়াসলি। এবার যেটা হচ্ছে দলিল সার্চিং, এই দলিল তুমি তো নর্মাল সার্চিং করলে পাবে না, যেটা আমি বললাম তোমাকে কিন্তু যেখানে তোমার কনসার্ন রেজিস্ট্রি অফিস সেখানে গিয়ে তোমায় কিন্তু সার্চিং করতে হবে, এবং এটা কিন্তু কম্পিউটারে বসে সার্চিং করলে পাবেও না। আচ্ছা, তারপরে অ্যালার্ট বেলারটা বললাম। এবার হচ্ছে ফ্ল্যাট বা ব্যাংক লোন। দেখো 2 পাতা দলিল দিয়ে আগে কেউ লোন দিত না, কোনো ব্যাংক লোন দিত না, কারণ বিএলআর থাকতো না বলে। বর্তমানে কিন্তু লোন দিচ্ছে। তো তার ফলে যারা আজকে ধরো ফ্ল্যাটে দিতে চাইছো তাদের জমি, তারা কিন্তু ফ্ল্যাটে দিতে পারবে, কারণ ব্যাংক কিন্তু লোন দিচ্ছে বর্তমানে, আর প্রপার্টিকে লোন দিচ্ছে। তো সেই রেসপেক্টে তোমরা কিন্তু এগোতে পারো। তবে ফ্ল্যাট বা ব্যাংক লোন যখনই ধরো তুমি এগোচ্ছ সেখানে, বা প্রথমত ধরো প্রোমোটার যখন একটা লোন পেয়ে যায় তার মানে সেটা অ্যাপ্রুভ প্রজেক্ট হয়ে যায়, এখন বেশিরভাগ ক্ষেত্রেই তাই। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু আগে যেটা পেতে না এখন সেটা পাচ্ছ, এখন খুব পজিটিভ জিনিস সেটা, যে আর প্রপার্টিতেও তুমি ফ্ল্যাটের জন্য লোন বা অ্যাপার্টমেন্টের জন্য বা নিচে কোনো কিছু করতে চাইলে তার লোন, এবং ভবিষ্যতে কাউকে বিক্রি করলে সেও কিন্তু লোন নিয়ে কিনতে পারবে। এটা খুব পজিটিভ জিনিস, যেটা রিসেন্টলি কিছু বছর ধরেই হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা নেই। তার মানে আমরা এর থেকে একটা জিনিস যেটা বুঝলাম, যে রিফিউজি রিহ্যাবিলিটেশনসের জমি বা আর প্রপার্টি বা উদ্বাস্তু দলিল আসার পরবর্তীতে আমাদের কতগুলো জিনিস ভালো করে দেখতে হবে। কিছু জিনিস যেগুলো আমরা পাবো না সেটা নিয়ে মন খারাপ করে লাভ নেই, কারণ সেটা আলটিমেটলি হয় না, এবং সেখানে যেমন বিএলআরও মিউটেশন মিলবেই না। তো সেই ক্ষেত্রে কোনো মন খারাপ করে লাভ নেই, কারণ বিএলআর মিউটেশন মেলে না। তোমরা একটা কাজ করতে পারো, বিএলআরওতে গিয়ে তোমরা সেখানে গিয়ে কিন্তু সার্চিং করে দেখে নিতে পারো যে এই সিএসের বা এই আরএসের এলারটা কত হয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। কিন্তু পরবর্তী দেখে নেওয়ার পরেও তোমরা যখন মিউটেশন করতে যাবে তখন নেবে না, কারণ এখন অবধি যেহেতু চালু হয়নি। পরবর্তী যখন চালু হবে তখন বিএলআর মিউটেশনটাও করে নেবে। আচ্ছা, আরও একটা জিনিস বলে দিই, আর প্রপার্টির ক্ষেত্রেও যেটা হয়ে থাকে, অ্যাকচুয়ালি ইলেকট্রিক মিটার টিটা তো সবই পাওয়া যায়, মিউনিসিপ্যালিটি ট্যাক্সও হয়ে যায়, সবার হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি মারা গেছে এবং তার নামে মিউনিসিপ্যালিটি ট্যাক্স রয়েছে, তার ফলে নর্মাল যেরকম অন্যান্য প্রপার্টির মতন আর প্রপার্টিতেও কিন্তু ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে তোমাদের কিন্তু মিউটেশনটা করতে হবে, অথবা জমিটাকে দানপত্র বা বিক্রি বাকরা করে, মানে যেটা পার্টিশন করে আফটার 10 ইয়ার্স অবভিয়াসলি। তো তুমি কিন্তু তখন একজনের নামেও জমি রাখতে পারো, আর সবার নামে জমি রাখতে হলে তুমি ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে কিন্তু সবার নামে করতে পারো, উইদিন 10 ইয়ার্সও করতে পারো। তার ফলে মৃত ব্যক্তির নামে ট্যাক্স কিন্তু এখানেও হয়ে থাকে না। পরবর্তী আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো, আর একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকুন। আর প্রপার্টি নিয়ে কারোর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। আরও একটা জিনিস ক্লিয়ার করে দিই, মায়ের নামে ধরুন জমি রয়েছে বা দাদুর নামে জমি রয়েছে, আর প্রপার্টিতে মা মালিক, মা মারা গেছে, মায়ের ছেলে মেয়ে আপনারা কিন্তু অন্যান্য জমির যেরকম আপনারা ওয়ারিশ, আপনারা কিন্তু আর প্রপার্টিরও ওয়ারিশ, কোনো আলাদাভাবে কিছু হয় না যে, বা তার ফলে এরকম কোনো ব্যাপার নেই, কারণ সরকার আপনাকে কিন্তু জমিটাকে নিঃশর্তভাবে দিয়ে দান করেছে, এবং 10 বছর পর আপনি কিন্তু জমিটার সমস্ত কিছু করতে পারবেন। ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। স্টে টিউন উইথ অ্যাডভোকেট শঙ্খ।